তো আজকে আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি 2025 সালে আসা ভার্স 2 মুভিটা, যেটা গত বছর রিলিজ হওয়া ভার্স মুভির দ্বিতীয় পার্ট। তো যদি আপনারা ভার্স মুভি না দেখে থাকেন তাতে কোনো প্রবলেম নেই, কারণ ভার্স 2 এর এক্সপ্লেনেশন শুরু করার আগে আমি আপনাদের শর্টে বলবো ভার্স মুভিতে কি হয়েছিল। আসলে আরজা নামের এক মেয়ে ছিল। সে তার ফ্যামিলির সাথে নিজের ফার্ম হাউসে ভ্যাকেশনের জন্য যাচ্ছিল। তখন রাস্তায় তাদের দেখা হয় প্রতাপ নামের এক লোকের সাথে। সে আরজাকে একটা পরোটা খেতে দেয়, আর ওই পরোটার কারণেই আরজা বশীভূত হয়ে পড়ে। এরপর থেকে প্রতাপ যা কিছু বলতো আরজা তাই করত। এমনকি সে নিজের মা বাবাকেও মারার জন্য রাজি হয়ে গিয়েছিল। কিন্তু তারপরও আরজার মা বাবা রাজি ছিল না তাকে প্রতাপের সাথে পাঠাতে। প্রতাপ চাইছিল সে আরজাকে নিজের সাথে নিয়ে যাবে, কিন্তু তারা রাজি হচ্ছিল না। তখন আরজা নিজের ভাইকে খুব মারাত্মকভাবে মারধর করে, যার ফলে তার ভাইয়ের কন্ডিশন অনেক খারাপ হয়ে যায়। তাই বাধ্য হয়ে তারা প্রতাপকে আরজাকে নিয়ে যাওয়ার অনুমতি দিয়ে দেয়। এরপর প্রতাপ আরজাকে নিয়ে যায়, কিন্তু আথার্প আরজার বাবা হাল ছাড়ে না। সে প্রতাপের বাড়িতে চলে যায় এবং দেখে প্রতাপ অনেক মেয়েকে একইভাবে বশীভূত করে রেখেছে, যার মধ্যে এখন একজন হলো আরজা। এবার আথার্প ডিসাইড করে সে যে কোনো মূল্যে আরজাকে ফিরিয়ে নিয়ে যাবে। তাই সে সেই সব মেয়েদের সাথে লড়াই শুরু করে। এরপর সে আরজার কানে একটা কাঁচি ঢুকিয়ে দেয়, যাতে করে আরজা প্রতাপের কোনো অর্ডার শুনতেই না পায়। এরপর সেই একই কাঁচি দিয়ে সে প্রতাপের জিভ কেটে দেয়, যাতে করে প্রতাপ আর কাউকে বশীভূত করতে না পারে। এবং এভাবেই আথার্প আরজাকে বাঁচিয়ে ফেলে। এরপর সে প্রতাপকে নিজের ঘরে বন্দি করে রাখে। সে প্রতাপকে মরতেও দিচ্ছিল না, আবার বাঁচতেও দিচ্ছিল না। আর এর পরের গল্প থেকে শুরু হয় ভার্স 2 এর কাহিনী। এই ঘটনার প্রায় 12 বছর কেটে গেছে, যেখানে আথার প্রতাপের কাছ থেকে আরজাকে উদ্ধার করেছিল। কিন্তু আরজা এখনো বশীভূত ছিল। আরজা শুধু একটাই এক্সপ্রেশন দিতে পারত, বাকি কিছু বুঝতেই পারত না। যার কারণে আথার ভীষণ চিন্তিত ছিল। সে চাইছিল আরজা সুস্থ হয়ে যাক, কারণ তার কাছে শুধু আরজাই ছিল। কারণ আথার তার স্ত্রী আর ছেলেকে হারিয়ে ফেলেছে। এর পরের সিনে আমরা একটা গার্লস স্কুল দেখি, যেখানে সব মেয়েরা লাঞ্চ ব্রেকে ক্যান্টিনে খাবার খাচ্ছিল। কিন্তু হঠাৎ করেই তারা অদ্ভুত আচরণ করতে শুরু করে। তাদের হাত পা কাঁপছিল এবং তারা কিছুই বুঝতে পারছিল না। এরপর আমরা দেখি 10 জন মেয়ে ছাদে উঠে যায় এবং একে একে ছাদ থেকে লাফ দেয়, যেটা দেখে স্কুলের স্টাফ আর টিচাররা ভীষণভাবে অবাক হয়ে যায়। তারা বুঝতেই পারছিল না আসলে মেয়েদের সাথে কি হয়েছে। এইসব ঘটনা নিউজ চ্যানেলে প্রচার হচ্ছিল এবং সেখান থেকে আথার বিষয়টা জানতে পারে। এবং এটা দেখে সে বুঝে যায় নিশ্চয়ই ওই মেয়েদের ওপর বশীকরণ করা হয়েছে। তাই আথার তৎক্ষণাৎ নিজের বাড়িতে চলে যায় এবং প্রতাপকে জিজ্ঞাসা করে সে যেরকম বশীকরণ করত আর কতজন এরকম বশীকরণ জানে। কিন্তু প্রতাপের জিভ কেটে দেওয়া হয়েছিল, যার কারণে সে ইশারায় বোঝায় সে সেই লোককে চেনে যে এই মেয়েদের ওপর বশীকরণ করেছে। এরপর আমরা দেখি মেয়েদের বাবা মায়েদের, যারা স্কুলের বাইরে জড়ো হয়েছিল, কারণ সবাই ভীষণ ভয় পেয়ে গিয়েছিল, কারণ তাদের মেয়েদের সাথে খুব অদ্ভুত ঘটনা ঘটছে। তাই তারা নিজেদের মেয়েদের সাথে কথা বলতে চাইছিল, কিন্তু প্রিন্সিপাল সবাইকে অনুরোধ করে শান্ত থাকার জন্য। ঠিক তখনই পুলিশও আসে এবং ইন্সপেক্টর এক মেয়ের সাথে কথা বলে। সে পুরো স্বাভাবিক ছিল। আসলে ওই মেয়ে খাওয়া দাওয়া করেনি, কারণ সে সময় সে ওয়াশরুমে গিয়েছিল। এই কারণে সে বশীভূত হয়নি। সেই মেয়ে জানায় তার জানা নেই কেন এসব হচ্ছে। এরপর পুলিশ অফিসার ভেতরে গিয়ে বশীভূত মেয়েদের একজনের সাথে কথা বলে। তখন সেই মেয়ে বলে আঙ্কেল অর্ডার দিয়েছে, তিনি বলেছে দ্রুত প্রতাপকে খুঁজে বের করো। যদি প্রতাপকে পাওয়া না যায় তবে আরো মৃত্যু হবে। এটা শুনে ইন্সপেক্টর ভীষণ অবাক হয়ে যায়। সে মেয়েটাকে জিজ্ঞাসা করে আসলে ওই আঙ্কেলকে। তখন মেয়েটা বলে সে এটা বলতে পারবে না, তাদের শুধু এতটুকুই করতে হবে, দ্রুত প্রতাপকে খুঁজে বের করতে হবে। এই মুহূর্তে ইন্সপেক্টর কিছুই বুঝতে পারছিল না আসলে এই প্রতাপকে। ঠিক তখনই মেয়েরা নতুন একটা অর্ডার পায়। অর্ডার পাওয়ার সাথে সাথেই তারা বাইরে চলে যায় এবং লোকজনদের উপর হামলা চালাতে শুরু করে। কখনো তারা বাস ড্রাইভারকে মেরে ফেলে, আবার কখনো রাস্তায় থাকা মানুষদের উপর আক্রমণ করে তাদের মেরে ফেলে। এভাবে ভয়ানক সব ঘটনা দ্রুত বাড়তে থাকে এবং মানুষ কিছুই বুঝতে পারছিল না আসলে কি হচ্ছে। তাই সবাইকে সতর্ক করা হয়, এই ইউনিফর্ম পরা মেয়েদের থেকে দূরে থাকতে বলা হয় এবং বাড়ির বাইরে বের হতে নিষেধ করা হয়। এরপর আমরা দেখি আথারকে। সে নিজের বাড়িতে বড় বড় কিছু বাক্স নিয়ে আসে এবং নিউজ দেখতে থাকে। তখন সে জানতে পারে পুলিশরা প্রতাপকে খুঁজছে, কারণ যিনি ওই মেয়েদের উপর বশীকরণ করেছে সে প্রতাপকে চায়। এটা জানার সাথে সাথেই আথার দ্রুত স্কুলে চলে যায় এবং সেখানে পুলিশ অফিসারকে বলে প্রতাপ তার কাছেই আছে। এটা শুনে সবাই চমকে যায়, কারণ কেউই জানতো না আসলে এই প্রতাপটাকে।
আর্থার পুলিশ অফিসারকে জানায় যে এইসব মেয়েদের ওপর বশীকরণ করা হয়েছে এবং সেই কারণেই তারা এই মেয়েদেরকে স্বাভাবিক অবস্থায় ফেরাতে পারছে না। যতই তাদের ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হোক বা অন্য কোথাও, তাতে কোনো কাজই হবে না, কারণ যে ব্যক্তি তাদের উপর বশীকরণ করেছে কেবল সেই তাদের মুক্ত করতে পারবে। এই কথা শুনে ইন্সপেক্টর খুবই অবাক হয়ে যায়। তখন আর্থার তাকে জানায় যে তার সাথেও 12 বছর আগে এই ঘটনা ঘটেছিল। প্রতাপ নামের একজন লোক তার মেয়ের উপর বশীকরণ করেছিল। এর ফলে তার মেয়ের জীবন ধ্বংস হয়ে যায়, আর এখন ওই মেয়েদের ওপর এরকমই একজনকেও বশীকরণ করেছে। তাই যত দ্রুত সম্ভব সেই লোককে খুঁজে বের করতে হবে। আথার বলে যদি এই মেয়েদের উপর বশীকরণ করা হয়ে থাকে তাহলে ওই লোকটা এখানে কোথাওই আছে, কারণ এই মেয়েদের আদেশ দেওয়ার জন্য তার যোগাযোগ রাখা দরকার, আর সেটা তখনই সম্ভব যখন সে তাদের কাছাকাছি থাকবে। এরপর তারা সেই রুমের চারদিকে খুঁজতে শুরু করে। তখন তারা একজন মানুষকে দেখতে পায় যার নাম ছিল রাজ, এবং তখনই জানা যায় এইসব মেয়েদের উপর বশীকরণ এই রাজই করেছে। রাজ নিজেও এই কথা স্বীকার করে নেয় এবং বলে, হ্যাঁ, সবকিছু আমি করেছি, কিন্তু চাইলে তোমরা আমার কোনো ক্ষতি করতেই পারবে না, কারণ যদি কেউ আমার বিরুদ্ধে কিছু করার চেষ্টা করে তাহলে এইসব মেয়েরা একসাথে তোমাদের মেরে ফেলবে অথবা নিজেরাই নিজেদের ক্ষতি করবে। রাজ তাদেরকে একটি ডেমো দেখায়। এটা দেখে সবাই ভয় পেয়ে যায়। তখনই সুযোগ দেখে ইন্সপেক্টর রাজকে গুলি করার চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই একটা মেয়ে তার উপর আক্রমণ করে তাকে ছুরিয়াঘাত করে মেরে ফেলে। এটা দেখে রাজ ইন্সপেক্টরকে বলতে থাকে, আমি তো আগেই সতর্ক করেছিলাম আমার বিরুদ্ধে কিছু করতে যেও না, কারণ এই মেয়েরাই তখন তোমাদের মেরে ফেলবে। এরপর রাজ সব অভিভাবকদের বলে যে তারা যাতে এখান থেকে চলে যায়, কিন্তু কেউই যেতে চায় না, কারণ সবারই তার নিজের সন্তানের প্রতি ভীষণ টান ছিল, আর এটা থাকারই কথা। তখন রাজ ইন্সপেক্টরের বন্দুক নিয়ে নেয়। সে মেয়েদেরকে জিজ্ঞাসা করে এদের মধ্যে কারো বন্দুক চালানো জানা আছে কিনা। একজন মেয়ে সামনে আসে। রাজ তাকে বন্দুক দেয় এবং বলে, সবাইকে গুলি করো। এরপর সেই মেয়ে সবার আগে নিজের মা বাবাকেই গুলি করে মেরে ফেলে। এটা দেখে সবাই ভয় পেয়ে যায়। আথার এই সব কিছু দেখছিল, কিন্তু সে জানতো কিছু করলে কোনো লাভ হবে না, কারণ বহু বছর আগে প্রতাপের সামনেও সে ভীষণভাবে অনুরোধ করেছিল, কিন্তু যতই সে অনুরোধ করেছে প্রতাপ ততই তাকে কষ্ট দিয়েছে। তাই এবার আথার কোনো কথা বলে না, চুপ করে থাকে। এরপর সব অভিভাবকরা বাইরে চলে যায়। ওই সময় রাজ আথারকে জিজ্ঞাসা করে প্রতাপ কোথায়। তখন আথার জানায় প্রতাপ এখনো বেঁচে আছে এবং সেই তাকে বন্দি করে রেখেছে। এই কথা শুনে রাজ প্রচন্ড অবাক হয়ে যায়, কারণ প্রতাপকে কেউ হারাতে পারে সেটা সে কল্পনাও করতে পারেনি। এই জন্য সে আথার্বের উপর ভীষণ রেগে যায় এবং চিৎকার করে বলে কেন সে প্রতাপকে বন্দি করেছে। আথার্ব তখন বলে সে প্রতাপকে রাজের হাতে তুলে দেবে, তবে শর্ত সাপেক্ষে। এই কথা শুনে রাজ আবারও রেগে যায় আর বলে সে কারো আদেশ মানতে পারবে না। কিন্তু আথার্ব জানায় রাজের সামনে আর কোনো উপায় নেই, তাকে তার কথা মানতেই হবে, কারণ আথার্ব এখন আর কিছুতেই ভয় পায় না, তার হারানোর কিছুই নেই। আথার্ব আরো বলে যদি রাজ তার উপর কিছু করার চেষ্টা করে তবু সে প্রতাপের খবর দেবে না, তাই প্রতাপের কাছে যেতে হলে রাজকে তার শর্ত মানতেই হবে। এই কথা শুনে রাজ রাজি হয়ে যায়। এখানে আমরা জানতে পারি প্রতাপ রাজের গুরু এবং রাজ প্রতাপকে বড় ভাইয়ের মতো মানে। আসলে রাজকে বশীকরণ বিদ্যা শিখিয়েছিল প্রতাপ, তাই এতদিন ধরে সে রাজকে খুঁজছিল যাতে আরো উচ্চ স্তরের বিদ্যা শিখতে পারে। এরপর রাজ বাধ্য হয়ে আথার্বের শর্ত মেনে নেয়। আথার বলে প্রতাপ তার মেয়েকে বশীভূত করেছিল, যদি সে প্রতাপকে ধরে ফেলেছে কিন্তু তার মেয়ে আরজা এখনো প্রতাপের বশে আছে। সে চায় রাজ যেন তাকে বশীকরণ থেকে মুক্ত করে দেয়, তাহলেই প্রতাপকে রাজের হাতে তুলে দেবে সে। এই কথা শুনে রাজ রাজি হয়ে যায়। এরপর তারা ঠিক করে যে একটা স্কুল বাসে করে আথার্ব এবং সব মেয়েদের নিয়ে তারা সেখানে যাবে। রাজ প্রিন্সিপালকে বলে সে জানে বাসে ট্র্যাকার লাগানো আছে, কিন্তু ওরা পিছু নিতে পারবে না, কারণ কেউ যদি তাদের অনুসরণ করে তবে সে সব মেয়েদেরকে মেরে ফেলবে। এরপর মেয়েরা সবাই স্কুল বাসে উঠে যায়। রাজ এবং আথার্ব রওনা দেয় সেই বাড়ির দিকে যেখানে প্রতাপকে আটকে রাখা হয়েছে। পথে রাজ দেখতে পায় এক মেয়ে সেখান থেকে দৌড়ে পালাচ্ছে। রাজ তাকে ডাকলেও সে বাসে ওঠে না। এখানে আমরা জানতে পারি প্রতাপ ওই মেয়ের উপর বশীকরণ করেছিল, তবে কোনোভাবে সে পালিয়ে যায়। কেন এমনটা হলো সেটা আমরা পরবর্তীতে পরিষ্কার হব। এদিকে আথার রাজকে প্রশ্ন করে সে আর রাজ কেন মেয়েদের উপর বশীকরণ চালায়। তখন রাজ বলে আথার্ব এখনো বোঝেনি, আসলে রাজ আর প্রতাপের বিশ্বাস ছিল পুরুষ সব সময় শ্রেষ্ঠ আর মেয়েদের নিয়ন্ত্রণে রাখা উচিত, সেই কারণেই তারা বশীকরণ বিদ্যা ব্যবহার করত। আথার্ব রাজকে জিজ্ঞাসা করে এত বছর পর হঠাৎ প্রতাপের খোঁজ করতে গেলে কেন। তখন রাজ জানায় সে বহু বছর ধরেই প্রতাপকে খুঁজছে। প্রথমে সে ফোন করার চেষ্টা করেছিল, কিন্তু প্রতাপ ফোন ধরেনি। তখন সে প্রতাপের বাড়িতে যায়, কিন্তু সেখানে প্রতাপের বশীকৃত মেয়েরা পাহারা দিচ্ছিল। সে সেখানে গেলে তারা তার উপর আক্রমণ করত।
তাই রাজ সেখানে ঢুকতে পারেনি। অনেকদিন অপেক্ষা করার পর রাজ আবার প্রতাপের বাড়িতে যায়, কিন্তু সেখানে না প্রতাপ ছিল না ওই মেয়েরা। রাজ ভাবে প্রতাপ নিশ্চয়ই নতুন কোনো সিদ্ধি অর্জনের জন্য গেছে। এর আগেও সে 2 বছরের জন্য উধাও হয়ে গিয়েছিল, তারপর নতুন ক্ষমতা নিয়ে ফিরে এসেছিল। রাজ মনে করেছিল এবারও কিছুদিন পর প্রতাপ ফিরবে, কিন্তু বহু বছর কেটে গেলেও সে ফেরেনি। তাই রাজ চারদিকে খুঁজেও প্রতাপের কোনো খোঁজ পায়নি। শেষমেশ এই পরিকল্পনা করে অনেক মেয়েকে বসে আনে, যাতে প্রতাপের খোঁজ বের করতে পারে। রাজ বলে আসলে তাদের প্রকাশ্যে এই বশীকরণ চালানো নিষিদ্ধ, কিন্তু তার হাতে আর কোনো বিকল্পই ছিল না। তবে সে খারাপ কিছু করেনি, কারণ তার উপায়ই সে প্রতাপকে খুঁজে পেয়েছে। সব শুনতে শুনতে তারা আথার্বের বাড়িতে পৌঁছে যায়। এরপর সে রাজকে বলে আগে তার মেয়ে আরজাকে সুস্থ করে নিতে হবে। রাজ আরজাকে দেখে বুঝতে পারে এটা নিশ্চয়ই প্রতাপের কাজ, কারণ এত শক্তিশালী বশীকরণ কেবল প্রতাপই করতে পারে। তবে রাজ অবাক হয়ে যায় এই ভেবে এখন পর্যন্ত আরজার উপর প্রতাপের বশীকরণ কাটেনি কেন। কারণ রাজের কথা ছিল যদি প্রতাপ আরজার উপর সত্যি বশীকরণ করে থাকে তাহলে দূরে গেলে কিছু সময় পর বশীকরণ ভেঙে যাওয়ার কথা। এজন্যই রাস্তায় যে মেয়েটির সঙ্গে রাজের দেখা হয়েছিল সেও তার কথা শুনতে চায়নি। আসলে রাজ সেই মেয়েটির থেকে অনেক দূরে ছিল, তাই তার ওপর থেকে বশীকরণ কেটে গিয়েছিল। কিন্তু এবার ব্যাপারটা একেবারেই আলাদা ছিল। 12 বছর কেটে গেলেও আরজার ওপর থেকে প্রতাপের বশীকরণ এখনো ভাঙেনি। এখন রাজের প্রথম কাজ ছিল প্রতাপকে খুঁজে বের করা। তাই আথার তাকে নিয়ে যায় প্রতাপের ঘরে। সেখানে প্রতাপকে বড় বড় চেইনে বেঁধে রাখা হয়েছিল। এই দৃশ্য দেখে রাজ ভীষণ রেগে যায় আর আথার্বের উপর আক্রমণ করে বসে। সে বলে সে এখনই আথার্বকে মেরে প্রতাপকে নিয়ে যেতে পারে, কিন্তু আথার প্রতাপকে জীবিত রেখেছে। এর মানে সে রাজের কথা মেনে চলবে আর আরজাকে সুস্থ করবে। রাজ বুঝতে পারে নিশ্চয়ই আথার্বের উপর প্রতাপের কোনো উপকার আছে, সেই কারণে এতদিন বশীকরণ ভাঙেনি। আথার্ব অনেক চেষ্টা করে মনে করতে পারে না, কিন্তু শেষমেশ তার মনে পড়ে যায় প্রতাপ একদিন তার চায়ের 10 টাকার দাম দিয়েছিল। এটা শুনে রাজ হেসে বলে তাহলে তাড়াতাড়ি প্রতাপকে 10 টাকা ফিরিয়ে দাও, তাহলেই আরজার উপর থেকে বশীকরণ কেটে যাবে। কিন্তু আথার্বের কাছে 10 টাকা খুচরা ছিল না। রাজ তখন জোর দিয়ে বলে তাকে ঠিক 10 টাকাই দিতে হবে। তখন আথার বাড়িতে গিয়ে খুঁজে সত্যি 10 টাকা বের করে আনে এবং প্রতাপকে দিয়ে দেয়। টাকা হাতে পেয়ে আথার্বকে প্রতাপ বলে এখন গিয়ে আরজাকে জাগাও। আথার তাই করে। আর কিছুক্ষণ পর আমরা দেখি ধীরে ধীরে আরজা স্বাভাবিক হয়ে উঠেছে। যেই মাত্রই আরজা বুঝতে পারে প্রতাপের জন্যই তার এই অবস্থা হয়েছে, সে জোরে জোরে চিৎকার করতে শুরু করে। আথার খুব খুশি হয় কারণ তার মেয়ে স্বাভাবিক হয়ে গেছে। এরপর রাজ প্রতাপের কাছে গিয়ে চেইন খোলার চেষ্টা করে, কিন্তু তখনই রাজ দেখে আথার প্রতাপের জিভ কেটে দিয়েছে। এটা দেখে রাজ ভীষণ ক্ষেপে যায়, কারণ এখন প্রতাপ আর কথা বলতে পারবে না, আর রাজ তার কাছ থেকে অন্য বশীকরণ মন্ত্র শিখতে পারবে না। রাগে রাজ আথার্বের উপর ঝাঁপিয়ে পড়ে। সে বলে সে আথার্বের মেয়েকে চিরদিনের জন্য তার কাছ থেকে কেড়ে নেবে, কিন্তু আথার্ব দাঁড়িয়ে যায় তার সামনে। সে বলে রাজ যা খুশি করুক, তবু আরজাকে নিতে পারবে না। এই কথা শুনে রাজ হেসে ওঠে এবং তার অধীনে থাকা সব মেয়েদের আথার্বের উপর হামলা করতে আদেশ দেয়। কিন্তু এখানে এক মোড় আসে। আথার্ব যে বড় বড় বাক্স নিয়ে এসেছিল আসলে সেগুলো ছিল মিউজিক সিস্টেম। সে সাউন্ড সিস্টেমটা অন করে দেয়, ফলে মেয়েরা রাজের কণ্ঠ শুনতেই পায় না। এই সুযোগে আথার্ব রাজের উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকেও প্রতাপের মতো বেঁধে দেয়। এরপর মেয়েরা রাজের থেকে দূরে যেতেই তাদের উপর থেকে বশীকরণ কেটে যায়। তারা আবার স্বাভাবিক হয়ে যায় আর এরপর আথার্ব তাদের স্কুলে ফিরিয়ে দিয়ে আসে। পরের দিন ইন্সপেক্টর আর প্রিন্সিপাল আথারকে জিজ্ঞাসা করে রাজার প্রতাপ কোথায়। আথার তখন হেসে বলে ওদের সে নিজের কাছেই রেখে দিয়েছে। যেভাবে ওরা এই মেয়েদের আর তার বাবা মায়েদের কষ্ট দিয়েছে ঠিক সেভাবেই সে ওদের কষ্ট দিতে চায়। এটা শুনে ইন্সপেক্টর আর কিছুই বলে না, কারণ সেও জানতো আথার যা করছে ঠিকই করছে। এখানেই আমরা জানতে পারি আথার রাজের জীবও কেটে দিয়েছে, যাতে সে আর কখনো কাউকে বশীভূত করতে না পারে। শেষমেশ আমরা দেখি আথার আরজাকে জুস খেতে দিয়েছে আর আরজা ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরতে থাকে। আর এখানেই শেষ হয়ে যায় এই সিনেমার গল্প। তো বন্ধুরা, কেমন লাগলো এক্সপ্লেনেশন কমেন্টে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও আর নতুন হলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।